এভরিওয়ান, নীল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। গতদিন আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান বইয়ের 12 অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় গতদিন আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে আমাদের কি কি অঙ্ক করতে হবে। এক নম্বরটা আমাদের ছিল হচ্ছে পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয়। আজকে আমি কিভাবে পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করতে হয় সেই নিয়মটাই শিখবো। পারিবারিক তহবিল নির্ণয়ের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমাদের সম্পদ থেকে দায়ভার, জাস্ট মনে রাখবা, পারিবারিক তহবিল নির্ণয় করতে গেলে 1 তারিখের সম্পদ থেকে 1 তারিখের দায়টা আমরা বাদ দিয়ে দিব। 1 তারিখের সম্পদ থেকে 1 তারিখের দায় বাদ দিলেই পারিবারিক সম্পদ পাওয়া যায়। আর এটা খুবই সহজ। আমাদের দেখো সম্পদের ভিতরে আমাদের কি কি থাকতে পারে। নগদ 1 তারিখে, ব্যাংক জমা 1 তারিখে, আসবাবপত্র দালান কোঠা বাড়ি ঘর তৈজসপত্র গহনাপত্র বিনিয়োগ সরঞ্জাম। সাধারণত আমাদের হচ্ছে 1 তারিখের এই সম্পদগুলো আমাদের বেশি থাকে। এগুলো হচ্ছে আমাদের 1 তারিখের সম্পদ। এখন এই সম্পদ থেকে আমি বাদ দিয়ে দেবো কি, বাদ প্রারম্ভিক দায় সমূহ। প্রারম্ভিক দায় সমূহ, প্রারম্ভিক দায় থাকে এখানে দুইটা জিনিস, পাওনাদার আর ঋণ। তো এই হচ্ছে প্রারম্ভিক সম্পদ সমূহ আর বাদ প্রারম্ভিক দায় সমূহ। তো এই দুইটা বাদ করলে, বিয়োগ করলে আবার পারিবারিক তহবিল নির্ণয় করা হয়ে যাবে। এই ফরম্যাটটা তোমরা একটু মনে রাখবা যে সম্পদের ভিতরে কি কি থাকে। আমি আরেকবার বলছি, হাতে নগদ, ব্যাংক জমা, আসবাবপত্র, দালান কোঠা, বাড়িঘর, তৈজসপত্র, গহনাপত্র, বিনিয়োগ, সরঞ্জাম। আর প্রারম্ভিক দায়ের ভিতরে এখানে আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে পাওনাদার আর একটা যে কোনো ধরনের ঋণ। তো সম্পদ থেকে আমার ঋণটা বাদ দিলে আমি 1 তারিখে পারিবারিক তহবিল পেয়ে যাব। এই একটা আমাদের থাকতে পারে ক নম্বরে, আর একটা থাকতে পারে হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমাদের ক নম্বরে এই দুইটাই থাকবে। এখন আমি মূলধন জাতীয় ব্যয়ের ভিতরে আমার কি কি থাকতে পারে সেগুলো আমি দেখাবো। মূলধন জাতীয় ব্যয়, আমরা চতুর্থ অধ্যায়ে মূলধন জাতীয় ব্যয় করে আসছি, সেটার মতোই এটা। মূলধন জাতীয় মানে আমরা জানি যে মূলধন হলে একবার, মূলধন হচ্ছে একবার, তাহলে মূলধন জাতীয় ব্যয়। তাহলে মূলধন জাতীয় ব্যয় আমরা পাবো হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাবের ভিতরে। মূলধন জাতীয় ব্যয় আমাদের প্রাপ্তি প্রদান হিসাবে প্রদান পাশে একটা ছক দেওয়া থাকবে প্রাপ্তি প্রদান। সেই প্রাপ্তি প্রদান হিসাবে প্রদান পাশে আমাদের যে সমস্ত স্থায়ী সম্পদগুলা ক্রয় থাকবে সেগুলো আমরা বসাই দেব। দেখো তার কি কি থাকতে পারে। স্থায়ী সম্পদ ক্রয়, সহজ কথা, মূলধন জাতীয় ব্যয় মানে স্থায়ী সম্পদ ক্রয়। তো সেগুলো কি কি হতে পারে দেখো, তোমাদের বইয়ের ভিতরে এগুলো আছে বা থাকতে পারে।
চেয়ার টেবিল ক্রয়, কম্পিউটার অথবা প্রিন্টার ক্রয়, টেলিভিশন ও ফ্রিজ ক্রয়। এগুলো আমরা জানি, আমরা এগুলো সাধারণত বছরে একটা পরিবারে একবারে বেশি ওরা কেউ কেনে না। টেলিভিশন ও ফ্রিজ ক্রয় সাধারণত দেখা যায় অনেক পরিবারে একটা টেলিভিশন ক্রয় করলে আমাদের 10 থেকে 15 বছরও চলে যায়। আলমারি, ডাইনিং টেবিল ক্রয়, আলমারি, ডাইনিং টেবিল ক্রয়, সাইকেল ক্রয়, মোবাইল ক্রয়, সাইকেল অথবা মোবাইল ক্রয়। তাহলে এই জিনিসগুলাই হচ্ছে আমার এখানে মূলধন জাতীয় ব্যয়ের ভিতরে আসবে। তোমরা এগুলো একটু মনে রাখবা। আর আমি তো বলেই দিলাম, মূলধন হচ্ছে বছরে একবার। আমাদের পরিবারের জন্য যে জিনিস আমরা একবার কিনলে সেখান থেকে 1 বছরের অধিক সময় আমরা সুবিধা ভোগ করতে পারবো, সেইগুলাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমাদের পয়েন্ট কাজ শেষ। আর আমরা বাকি নেক্সট দিনে আয় ব্যয় বিবরণীতে কি কি আসবে সে আয় আর ব্যয় দেখাবো, আর আর্থিক অবস্থার বিবরণীটার নিয়ম দেখাবো। তারপর আমি সরাসরি তোমাদের বইয়ের যেই অনুশীলনের অঙ্কগুলো আছে সেগুলা করতে থাকবো। তোমরা আমার চ্যানেলটাকে নিয়মিতভাবে সাবস্ক্রাইব করবে।